চোখের অ্যালার্জিজনিত সমস্যা মূলত আসলে এটি কেন হয়ে থাকে? ধন্যবাদ। চোখে অ্যালার্জিজনিত সমস্যা আসলে এখন আমাদের যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টের প্রতি ঘরে ঘরেই বা প্রতিনিয়তই প্রত্যেকেই সাফার করছে বা আক্রান্ত হচ্ছে এই অ্যালার্জিজনিত সমস্যায়। দেখা যাচ্ছে প্রাথমিকভাবেই সবাই ভাবে যে আচ্ছা ঠিক আছে, একটু অ্যালার্জি তো হয়েছে। আসলে ব্যাপারটা তলিয়ে বা গভীরে দেখার মতোই ব্যাপার। কারণ প্রতিদিনের আমাদের ডে টু ডে প্র্যাকটিসে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় অনেকখানি রুগীই আসছে শুধুমাত্র এই সমস্যা নিয়ে যে আমার চোখে চুলকাচ্ছে বা অ্যালার্জিজনিত সমস্যায় আমি ভুগছি। সেটা তো শুধু চোখের অ্যালার্জি হচ্ছে তা না, শরীরে বিভিন্ন জায়গায় হচ্ছে, অথবা দেখা যাচ্ছে শরীরে আর কোথাও চুলকানো হচ্ছে না, শুধুমাত্র চোখেই হচ্ছে। তাহলে আমাদের আগে বুঝতে হবে যে আসলে অ্যালার্জিজনিত বা সমস্যাটি অথবা চুলকানো সমস্যাটি প্রধানে রুটে কি আছে বা প্রধান কারণটি কি, সেটি চলুন আমরা একটি ছবির মাধ্যমে বুঝিয়ে দিয়ে আসি। দেখুন, এই ছবিটাতে দেখা যাচ্ছে কমন অ্যালার্জেন, মানে আমাদের কি কি জিনিস দিয়ে আমাদের অ্যালার্জি হতে পারে। সেটা হতে পারে ডাস্ট, ধুলোবালি, যেটা এয়ারবোর্ন আমরা বলে থাকি, যে ধুলায় যত জীবাণু আছে, অথবা শুধুমাত্র ডাস্ট পার্টিকেল দিয়ে হতে পারে, অথবা আমার হতে পারে যে স্কিনে কোনো ধরনের কোনো মাইট বা কিছু দিয়ে টিকলে সেটা থেকেও হতে পারে, অথবা কোনো কসমেটিক্স। ফিমেল দেখেছে আমরা খুব বেশি এটা পাই যে নিউ কোনো কসমেটিক্স, নতুন কোনো কসমেটিক্স ইউজ করছে, পরের দিনে এসেছে যে একদম অ্যালার্জিক সমস্যা নিয়ে। হ্যাঁ, এরপরে আমরা আসতে পারি যে ফুড অ্যালার্জি, সেটা বিভিন্ন রকমের খাবারে হতে পারে। কিন্তু একটা ব্যাপার আমি বলতে চাই, সেটা হচ্ছে যেটা আমাদের একটা গদবাঁধা ধারণা যে ইলিশ মাছ, চিংড়ি মাছ, পুঁই শাক, হাঁসের মাংস, হাঁসের ডিম, বা এভাবে আমরা একটা ট্রেডিশনাল ওয়েতে গরুর মাংস বলে থাকি। ব্যাপারটা কিন্তু আসলে তা না। ফুড অ্যালার্জি এক একজনের এক একটাতে হতে পারে। আমি এমনও পেয়েছি যে সিম্পল আলুতে অ্যালার্জি হয়েছে, হতে পারে। তাহলে বুঝতে হবে যে কার কোনটাতে অ্যালার্জি, সেটা হচ্ছে তার স্পেসিফিক ওই ফুডে অ্যালার্জি আছে। এরপরে কোনো মেডিসিন, স্পেসিফিক কোনো মেডিসিনে তার অ্যালার্জি হতে পারে। এটা খুবই গ্রেভ একটা কন্ডিশন হয়ে যায় অ্যাকচুয়ালি। যখন মেডিসিন অ্যালার্জি থাকে, ওই ড্রপ বা ওই মেডিসিন এক ডোজ খেলেও দেখা যাচ্ছে আমার প্রচুর পরিমাণে হাইপার সেন্সিটিভিটি হচ্ছে এবং প্রচুর পরিমাণে রিয়াকশনের কারণে পেশেন্টের হচ্ছে অ্যালার্জিক সিমটম হচ্ছে। এছাড়াও এই ধরনের এছাড়া এটি আছে হচ্ছে ঠান্ডার অ্যালার্জি, যেটা কোল্ড অ্যালার্জি আমরা বলি, যে একটু হাঁচি কাশি সর্দি ঠান্ডা লেগেছে, সাথে সাথে চোখে অ্যালার্জি হচ্ছে বা শরীরে অন্য জায়গায়ও অ্যালার্জি হচ্ছে। স্কিন কোনো ডিজিজ, যেমন অ্যাটোপিক ডার্মাটাইটিস বলি, সেসব ক্ষেত্রেও আমার হচ্ছে, বা পেশেন্টে দেখা যায় একটা হাঁপানির হিস্ট্রি থাকে, এটাকে আমরা বলি হিস্ট্রি অফ অ্যাটোপি, মানে তার যে কোনো কিছু ডার্মাটাইটিস হতে পারে, হাঁপানি থেকে হতে পারে, তাদের দেখা যায় যে হচ্ছে এই ধরনের চোখে অ্যালার্জির একটা ব্যাপার থাকে। এই ধরনের অ্যালার্জি ছোট বাচ্চাদের হতে পারে, বড়দের হতে পারে। হ্যাঁ, দু ধরনের হয়। এই ছোট বাচ্চাদের যেটা হয় এটাকে আমরা বলি ভার্নাল কেরাটোকনজাংটিভাইটিস অথবা ভিকেসি। বড়দের হতে পারে এটাকে আমরা বলি, যেটা বলছিলাম অ্যাটোপির কারণে, সেটাকে আমরা বলতে পারি অ্যাটোপিক কেরাটোকনজাংটিভাইটিস অথবা সিম্পল অ্যালার্জিক ডিসঅর্ডার অফ আই। এখানে কিছু জেনেটিক প্রিডিসপোজিশনও কাজ করে থাকে, যেমন তার মা বাবার হয়তো অ্যালার্জি প্রন, দেখা যাচ্ছে জেনেটিক্যালি বাচ্চারও হচ্ছে। হ্যাঁ, এই ধরনের হিস্ট্রিগুলো আমরা পেয়ে থাকি। নিশ্চয়ই। এই যে বলছিলেন যে বিভিন্ন ধরনের চুলকানো বা অ্যালার্জি সমস্যার কথা বলছিলেন, এটি কি আসলে জীবাণুবাহিত হতে পারে কিনা? না, একদমই না। এটা অ্যাকচুয়ালি জীবাণুবাহিত রোগ না। তবে কোনো ধরনের কোনো জীবাণু দ্বারা আক্রান্ত হলে বা জীবাণু ছাড়াও, যেটা বলছিলাম আমি একটু আগে, যে মাল্টিপল ফ্যাক্টর এখানে কাজ করে দিয়ে যখন আমার চোখটা ইরিটেটেড হয়, তখন দেখা যায় যে আমার চোখে একটি হাইপার সেন্সিটিভ রিয়াকশন বা বডির একটা ওন কিছু রিয়াকশন আছে। হ্যাঁ, যে ওই স্পেসিফিক পার্টিকেলের এগেনস্টে আমার বডিতে বা আমার চোখে যে কিছু রিসেপ্টর থাকে বিভিন্ন জায়গায়, সেইখানে একটা রিয়াকশন হচ্ছে এবং ওই রিয়াকশনের ফলশ্রুতিতেই দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন সিমটম হচ্ছে। যেমন সেটা যদি আমি বলতে চাই, সেটা ওন পার্টিকেল হতে পারে, যেমন আমাদের যে মাথায় খুশকি হয়, খুশকি থেকে, চোখে খুশকি থেকেও কিন্তু এক ধরনের হাইপার সেন্সিটিভিটি হতে পারে। বাইরের যে কোনো পার্টিকেল থেকে হাইপার সেন্সিটিভিটি হতে পারে, এনিথিং। এটা হচ্ছে হাইপার সেন্সিটিভিটি হচ্ছে, এটা কোনো জীবাণুবাহিত রোগ না। তাই এটি সংক্রমণ করার বা সংক্রমিত হওয়ারও সম্ভাবনা নেই।